এবার নীলাঞ্জনাকে জেরা করতে ব্যস্ত হয়ে পড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইয়ের উদ্দেশ্যে নীলাঞ্জনা চা বানিয়ে নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে চায়ের চুমুক দিয়ে চা টেস্ট করার পরেই মুহূর্তেই রাই বলতে থাকে যে এই চাটা বড্ড বেশি আমার চেনা, এবং এই চা আমি আগেও খেয়েছি, বেশ কয়েকবার খেয়েছি, তাই আমি বলতে পারি খুব ভালো করে। শ্রুত, তুই একবার এই চাটা খেয়ে দেখ, তোরও নিশ্চয়ই সেটাই মনে হবে যেটা আমি মনে করছি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কেন রে দিদিভাই, তোর কী মনে হচ্ছে বলতো। অন্যদিকে এই কথা বলা মাত্রই রাই বলতে থাকে যে তোর এই চাটা খেয়ে কী মনে হচ্ছে, তুই আগে আমি সেটা বল। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই কেন জানি না আমার মনে হচ্ছে যে এটা হয়তো বা মেজদি ভাইয়ের হাতে বানানো, সেরকমটাই কি তোর মনে হচ্ছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সর্বনাশ করেছে মেজদি ভাই, তুই কেন এবার রাই দিদিভাইয়ের জন্য চাটা বানিয়ে আনতে গেলে, তুই তো চাইলে শরবত দিতে পারতিস, তাহলে তো অন্তত রাই দিদিভাই সন্দেহ হতো না তোর উপরে। অন্যদিকে রাই বলতে থাকে নীলাঞ্জনাকে যে আচ্ছা আসলে তোমার পরিচয়টা কি তুমি আমাকে একটু খুলে বলবে, কারণ তুমি এইরকম এত বড় একটা ঘোমটা টেনে কেন বসে আছো সেটাই বুঝতে পারছি না। তোমার মুখ লুকোনোর পেছনে উদ্দেশ্যটা কি? আমি কি কোনো মতে ধরে নেবো যে তুমি হয়তো বা খুব সম্ভবত আমাদের সকলের বিশ্বাস অর্জন করে আমার বোনের কোনো রকম কোনো ক্ষতি করার জন্য এখানে এসেছো? তাহলে তুমি মুখ দেখাচ্ছ না কেন বলো তো? তোমাকে কে এমন করে শর্ত দিয়ে রেখেছে যে তুমি কোনোভাবে এখানে মুখ দেখাতে চাইছো না, এবং তোমার পরিচয় না যাচাই বাছাই করে আমরা এখানে তোমাকে কোন বিশ্বাসের ভিত্তিতেই বা রাখবো বলো তো? সবসময় তো আমার তাহলে টেনশন লেগেই থাকবে যে কখন না আমার আর স্রোতের আবার কোনো রকম কোনো তোমরা ক্ষতি না করে দাও, কারণ বলা তো যায় না চারিদিকে যে পরিমাণে ত্রাস সৃষ্টি করে রেখেছে সেই ডাকাত দলের সদস্যরা, তারা কখন আবার কোন বিপদ ঘটিয়ে বসে আমার বোনকেই না আবারও অ্যাটাক করার জন্য ছুটে এসে, সেটাই বা আমি কী করে বলবো বলো তো? অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে দোহাই আপনার দিদি, কোনোভাবে আমাকে সেই সদস্যদের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলবেন না, কারণ আমি এই পাড়াতে অনেক বছর যাবৎ কাজ করছি এবং সকলের বিশ্বাস অর্জন করেই পাড়াতে অনেক বছর যাবৎ কাজ করছি। কেউ আমাকে বিন্দুমাত্র কোনো রকম কোনো কমপ্লেন করার আর কোনো রকম কোনো দিনই সুযোগ পাইনি, তাহলে আপনি কেন এসব কথা বলছেন বলুন তো? শুধু শুধু আমার কাজটাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না দিদি, দোহাই আপনার। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদি ভাই তুই শুধু শুধু ওনাকে কেন সন্দেহ করছিস বলতো? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না দাঁড়া স্রোত, আমি ওনার চেহারাটা দেখতে চাই, কারণ যখন কিনা আমি ঢুকেছি তখন কেন জানি না আমার মনে হলো যে ওনার চেহারাটা অবিকল নীলুর মতন দেখতে, এবং আমার কেন মনে হলো এটা যে আমি নীলুকেই দেখতে পাচ্ছি, তাহলে আমি ওনার চেহারাটা যত পর্যন্ত না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কোনোভাবে শান্ত হয়ে বসবো না। এবার আপনাকে আমি বলে রাখছি, আপনি যতই আড়াল করার চেষ্টা করুন না কেন, আপনি পুরুষ মানুষের সামনে আপনার চেহারাটা নাই দেখাতে আগ্রহী থাকতে পারেন, কিন্তু আমি তো একজন মহিলা মানুষ, এবং মহিলা মানুষের সামনে আপনার চেহারা লুকোনোর কী আছেন তো সেটাই বুঝতে পারছেন। এখানে তো আমি এবং স্রোত ছাড়া অন্য কাউকে আমি দেখতে পাচ্ছি না। অন্যদিকে নীলাঞ্জনার এই বিপদ দেখে রীতিমতো ক্রান্ত ঝাঁপিয়ে পড়ে, এবং ক্রান্ত বলতে থাকে যে কই তোমার হলো মালতী? ঠিক সেই মুহূর্তেই ক্রান্ত বলতে থাকে রাইকে যে দিদিমণি দেখুন, আমি আমার স্ত্রীকে বলে রেখেছি ও যাতে কোনোভাবেই নিজের আর চেহারাটা কাউকে না দেখায়, কারণ আমাদের পরিবারে এরকম নিয়ম নেই যে কাজ করো ঠিক আছে কিন্তু তাই বলে নিজের চেহারা অন্য কাউকে দেখাবে, সেরকম নিয়ম নেই। শুধু স্বামীকে ছাড়া আমাদের মধ্যে কেউ অন্য কারো চেহারা দেখে না, এর জন্যই আসলে রীতিমতো আমি ওকে বলেছি ঘোমটার আড়ালে নিজের চেহারাটা লুকিয়ে রাখতে। আপনার কি জানার আছে আপনি বরঞ্চ আমাকে জিজ্ঞেস করুন, ও তো আমারই স্ত্রী। অন্যদিকে রাই বলতে থাকে যে আপনাকে আমি একবারও ডেকেছি, তাহলে আপনি দুম করে কেন এখানে এসে পড়লেন বলুন তো? যখন বলতে বলবো তখন বলবেন তো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।